ফারিনের গলা শুনে বাজখাই গলায় চেঁচিয়ে উঠল তৌফ। বাকিদের অবস্থা হাসতে হাসতে কাত। ফারিনের লাইফ জ্যাকেটটা পরা হলেই এক ছুট দিয়ে মাহাতিমের কাঁধ ধরে বাইকে উঠল। বড় ভাইয়ের গলাটা পেছন থেকে ঠিকঠাক মতো ধরতেই উত্তেজিত গলায় বলল, ভাইয়া তুমি কিন্তু আজকেও স্পিড দিয়ে চালাবা। শফিক আর তো ভাইয়াদের একদম পিছু পিছু ছাড়িয়ে দিবা, ঠিক আছে? ইয়েস। হ্যান্ডেল দুটো গ্রিপ করে মৃদু হাসল মাহাতিম। মুখটা ডান কাঁধের কাছে এনে প্রসন্ন হাসিতে বলল, রেডি তুই উঠ। চটপট উত্তর দিল ফারিন। ভাইয়া ফুল স্পিড। মুখটা সামনে ঘুরিয়ে ওয়াটার বাইক স্টার্ট দিল মাহাতিম। অমনি পানির উপর দারুণ স্পিডে জলতরঙ্গ উঠে বাইক ছোটালো সে। সামনেই সৌভিক ও তৌফদের বাইকে টক্কর চলছে। ফারিন এক্সাইটমেন্টে চিৎকার করে সাবাস ভাই ইয়াহু বলে বলে পাগল। ভুম ভুম শব্দে তুমুল গতিতে ওয়াটার বাইকটা ছুটছে। ওয়াটার বাইকের দুধারে পানি ভেঙে পায়ে লাগছে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কেউ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন, এতে আপনাদেরই লাভ হবে। লাভটা হলো যে নতুন নতুন গল্প নিয়ে আসতেছি আমরা, সো আপনারা দেখতে পারেন। প্রথমেই যাবেন সার্চ বাটনে গিয়ে লিখবেন গায়ক। দেখেন আমার লেখা আছে গায়ক যখন রোমান্টিক বার। এই গল্পটা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই গল্পটাতে ক্লিক করে দেখবেন, এরকম আসছে তাসলিমা ডায়েরি, তারপরে আপনার ছোট ডায়েরি 9 পর্যন্ত ছোট ডায়েরিতে আছে, আর রোজা ডায়েরিতে আছে আপনার 14 পর্যন্ত। রোজা ডায়েরিতে আজকে আরও একটি পর্ব আপলোড হবে। সো এই তো একটা গল্প হিমু সোনালিকা। এবার তামিম নয়নিকার ভয়েসে একটা গল্প আছে। গল্পটির নাম এক নিমিষে প্রেম। এক নিমিষে প্রেম। এই দেখুন, এই যে গল্পটা, আসলে গল্পটা কি জন্য এই নাম দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, অবশ্যই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তো গল্পটা সবাই শুনে আসবেন, শুনে এবার আপনাদের মতামত জানাবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সব করে দেবেন। বাইকটা কখনো ডানে কাত হয়ে যাচ্ছে, কখনো বাঁ দিকে। দূর থেকে 3 বাইকের অবস্থা দেখে মাহাদিও আমোদে চেঁচিয়ে ওঠে। সে জানে ভাইয়া একটা একটা করে 2টো বাইকই পিছু হটিয়ে দেবে। হলো তাই। মিনিটের ভেতর 2টো বাইককে পিছু ফেলে গোল গোল রাউন্ডে বাইক ঘোরালো মাহাতিম। এরপরই তীরের কাছে এনে ফারিনকে নামিয়ে দিল। মেহনুরকে রেখে এক দৌড়ে মাহাতিমের কাছে গেল মাহাদি। আবারও লজ্জা শরম সব ভুলে আকুতি গলায় বলল, ভাইয়া উঠবো? মাত্র গা থেকে লাইফ জ্যাকেট খুলতে নিচ্ছিল মাহাতিম। মাহাদির আগমন ও চোখের করুণ দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, সাই পেতে তাড়াহুড়ো করে ফারিনের জ্যাকেটটা নিল মাহাদি। মাহাতিমের জ্যাকেট পরা ততক্ষণে শেষ। মাহাদির হাত থেকে জ্যাকেটটা নিয়ে ঠিকঠাক মতো নিজেই তাকে পরাতে লাগলো। মাহাদি জুলজুল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে থাকতেই স্মিত স্বরে বলল, সরি ভাইয়া। হাঁটু গেড়ে জ্যাকেট পরাতে দৃষ্টি তুলল মাহাতিম। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অম্লান বদনে হেসে বলল, সরি বলিস না। আবার জ্যাকেটের দিকে মনোযোগ দিল মাহাতিম। জ্যাকেটের সব কিছু ঠিকঠাক কি না দেখতেই চট করে জাপটে ধরল মাহাদি। গলাটা 2 হাতে জড়িয়ে মাহাতিমের কাঁধে মুখ গুজে পড়ল, তুমি আমার উপর রাগ করো না ভাইয়া, আই মিস ইউ। চোখ বন্ধ করে ফেলল মাহাতিম। গভীর করে নিঃশ্বাস নিয়ে সেটা ছাড়তে ছাড়তে তাকালো। মাহাদির পিঠে হাত বুলাতেই দেখল স্বামীকের ক্যামেরাটা খট করে শব্দ করল। মাহাতিম হালকা একটু ভ্রু কুচকাতেই ক্যামেরা থেকে চোখ সরিয়ে হাসি দিল স্বামী। জাস্ট 2টি তুলেছি। ভ্রু সমান করে হেসে ফেলল মাহাতিম। মাহাদিকে নিয়ে সবচেয়ে বেশি সময় কাটিয়ে দিল। প্রায় অনেকক্ষণ যাবৎ তাকে নিয়ে মনের ইচ্ছায় সমুদ্র ভ্রমণ করাতে ব্যস্ত হলো। মার্জার ঔষধ দিতে প্রীতির সাথে একটু হোটেল মুখো হয়েছিল মেহনুর। এসেই 2 ভাইয়ের অ্যাডভেঞ্চার দেখে আনন্দে আটখানা হলো সে। 2 হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে রজনী। তার চোখে এখন সানগ্লাস আটা। সানগ্লাসের নিচে থাকা চোখ দুটো অদ্ভুত রহস্যে হাসছে। চোখটা একটু নিচু করে হাতের হাতঘড়িটা পরখ করে হাসল। আর বেশি সময় নেই। বামে তাকিয়ে মেহনুরের হাসি মাখা মুখটা দেখল। এবার চোখের হাসিটা ঠোঁটে ছলকে উঠতেই দারুণ উত্তেজনায় সামনের দিকে তাকালো। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটা ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে দক্ষতার সাথে চটপট টাইপ করলো। অনেকটা ইংরেজি শব্দে বাংলায় লিখল, রেডি হও,
Show me 10 minutes. বেঁধে দেওয়ার সময় 10 মিনিট। মাহাতিম শেষ রাউন্ডটা কমপ্লিট করে বাইক ঘুরিয়ে ফিরছে। রজনীর হাসিটা পাতলা থেকে আরও গাঢ় হচ্ছে। গুনগুন করে সুর ধরেছে পুরনো দিনের গান। গানটা সম্ভবত এমন: আমার ভেতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তীরে ভিড়ল বাইকটা। এবার মাহাদি আস্তে করে নেমে পড়ল, ছুটে গেল মায়ের কাছে। কি কি থ্রিল পেয়েছে সেটা ছোট ছোট শব্দ জুড়ে মাকে বলতে লাগলো। নীতিরা ভেজা গায়ে একটু দূরে থাকা ঝালমুড়ির পসরা নিয়ে সেখানে ছুটে গিয়েছে। গা থেকে জ্যাকেট খুলে লোকের কাছে সঁপে দিতেই মেহনুরের কাছে গিয়ে হাজির। কোনো দিকে পরোয়া না করে মেহনুরের আঁচল টেনে মাথা মুছতে লাগলো। লজ্জায় আশেপাশে তাকাতে পারল না মেহনুর। সবাই কি ভাববে বাবা? মাও তো অদূরে বসে আছে। তার সামনেও কি ন্যূনতম লজ্জাবোধ নেই? এই লোককে ট্রেনিংয়ের নামে সবটুকু লজ্জা গিলে এসেছে। মেহনুর নত মুখে মিনমিন করে বলল, আপনি আঁচলটা ছাড়ুন, এখানে সবাই আমাদের দিকে তাকাবে। মাহাতিম বেপরোয়া কণ্ঠে বলল। তাকালে তাকাক, আজ তো চলেই যাচ্ছি। মেহনুর দিশাহীন ভঙ্গিতে কাঁচুমাচু করছে। শেষে সহ্য করতে না পেরে মুখ ফসকে বলল, আপনার কি একটু শরম নেই? মাহাতিম ভ্যাবাচেকা খেয়ে থমকে গেল। চরম আশ্চর্য হয়ে বলল, আজও আমি কি তোমার ঠোঁট কামড়ে চুমু খাচ্ছি? লজ্জায় কাতরে চোখ খিচুনি দিয়ে গুটিয়ে গেল মেহনুর। আর পারা যায় না। এই লোক এত ঠোঁট কাটা কেন? মুখের উপর কিভাবে ঠাস ঠাস করে এসব বলে ফেলে। ছি ছি অবস্থা। মেহনুরের জড়সড় অবস্থা দেখে নিজেই আঁচল ছেড়ে দিল মাহাতিম। মাথাটা ডানে বামে নাড়াতে নাড়াতে বলল, তোমাকে যে কি করতে ইচ্ছে করছে, তোমাকে নিয়ে কোথাও শান্তি। আর কোনো শব্দ নেই। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড টানা অনেকটা সময় পেরিয়ে গেল, তাও আওয়াজ নেই। মেহনুর খিচুনি দেওয়া চোখ তুলে তাকাতেই এক চিৎকার দিল কেউ। চিৎকারের সাথে সাথে আরও 8-10টা গলা হাহাকার করে উঠল। শোরগোল বাড়ছে বাড়ছে, আরও চড়াও করে বাড়তেই মেহনুর লক্ষ্য করল নীতি হাউমা করে কেঁদে উঠেছে। মাহাতিম সামনে নেই। ফারিন, ইয়া আল্লাহ বলে এক চিৎকার দিয়ে ধপ করে বালুতে বসে পড়ল। সৌভিক, তৌফ, সিয়াম সব কিছু ফেলে সমুদ্রের দিকে দৌড় লাগিয়েছে। নীতি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে দিয়েছে। বারবার সমুদ্রের দিকে ছুট লাগাতেই পারছে না। পেছন থেকে বারবার সমুদ্রের দিকে ছুট লাগাতে চাইছে, পারছে না। পেছন থেকে স্বামীক চেঁচামেচি করে নীতিকে আটকে দিয়েছে। সেও রীতিমতো উদ্ভ্রান্তের মতো চিৎকার করে যাচ্ছে। পুরো কাহিনী বুঝতে সময় লাগলো মেহনুরের। বড় করে ঢোক গিলতেই এক বুক ভয় নিয়ে সমুদ্রের দিকে এবার ভালো করে তাকালো। তৎক্ষণাৎ বুকের মধ্যে কামড়ে এলো ওর নিঃশ্বাসটা। গলার কাছে আটকে যেতেই হাঁপানির মতো ঠোঁট খুলে ফেলল। নিঃশ্বাস নিতে পারছে না মেহনুর। কেউ গলার কাছটায় যেন দানবীয় হাতে টিপে ধরেছে। চোখ ফেটে পানি বেরোচ্ছে। চিৎকার করতে মন চাইছে। কানে এবার মার্জার গগন বিদায়ী চিৎকার শুনতে পেল। বুকটা যেন গুলির আঘাতের মতো ঝাঁঝরা হয়ে গেল। কপাল ঘেমে উঠছে, হাত পা ভয়ঙ্করভাবে কাঁপছে। গলায় নিঃশ্বাস জমে ঠোঁট দিয়ে ফোঁসফাঁস করে বেরোচ্ছে। নীতি পাগলের মতো কেঁদে যাচ্ছে। তার চিৎকারের করুণ সুর ভয়াবহ। বারবার আর্জি জানাচ্ছে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ওকে ফিরিয়ে দাও। হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস নিতেই টলমল চোখে আবার সামনে তাকালো মেহনুর। সমুদ্রে একটুখানি বাঁচার তাগিদে হাবুডুবু খাচ্ছে মাহাদি। বারবার 2 হাত উঁচিয়ে সাহায্যের জন্য ডাকছে। স্রোতের জোয়ারে বহু দূরে চলে গেছে মাহাদি। নাগালহীন হাত দুটো বারবার ডেকে যাচ্ছে। তাকে নাগালে পাওয়ার জন্য প্রাণপণে ছুটেছে 4 জন। সমুদ্রের দূরত্ব যেন কয়েকশো মাইলের মতো ঠেকেছে। আজ মাহাতিমের স্থির জ্ঞান নেই। পুরো দুনিয়াটা অন্ধকার লাগছে। সমুদ্রের নোনা পানির সাথে তার চোখ দুটো মিলে গেছে। এই সমুদ্রেই যাত্রা তার শুরু। সমুদ্রের জন্যই সে দূরে থাকে। আজ কি এই সমুদ্র সবটুকু মায়া গিলে নেবে? হঠাৎ বাতাসের সাথে করুণ সুর শুনে থমকে গেল মাহাতিম। পেছন থেকে নীতির কণ্ঠে মেহনুর ভাবি ডাকটা শুনে সাঁতার থেমে গেল তার। মুখটা পিছু ঘোরাতেই বুকের ভেতরটায় সজোরে এক ঘা চাবুক লাগলো। সমস্ত শরীর ঝিমঝিম করে বাঁচতেই স্থির হয়ে গেল সে। কানে কানে চিরপরিচিত স্লোগানের সুরটা শুনতে পেল, শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়।
মাহাতিম ওই মুহূর্তে কিছু চিন্তা করতে পারছিল না, মাথাটা একদমই কাজ করছে না। মেহিনুর উম্মাদের মতো সমুদ্রের দিকে ঝাঁপ দিতে আসছে, অপরদিকে স্রোতের তুমুল উত্থালে দূরে চলে যাচ্ছে মাহাদি। দুদিক থেকে বিরাট সমস্যার মোকাবেলা আগেও করেছে মাহাতিম, কিন্তু এবারই পুরোটা ভিন্ন। আবেগের ঘনঘটা তাকে গোগ্রাসে গেলে ধরেছে। মেহিনুর যতই সাঁতারে পটু হোক, সমুদ্রের কাছে সে পারবে না। সৌভিকরা মাহাদির জন্য ঝাঁপিয়ে পড়লেও সাঁতারে বেশি দূর যেতে পারেনি। তারা পিছিয়ে যাচ্ছে স্রোতের ধাক্কা খেয়ে। মাহাতিম লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়তেই চোখ বন্ধ করল। তার মাথাটা ঠিকভাবে কাজ করা প্রয়োজন। তার সচল মস্তিষ্কটা বারবার নেতিয়ে পড়ছে, ঠোঁট কাঁপছে প্রচুর। কেন এমন হচ্ছে? হওয়ার কারণটা কি? আগে তো এমন অবস্থা হয়নি। শত্রুর হাতে ধরা খেয়েও মৃত্যুর ভয়ে বুক কাঁপেনি। আজ কেন ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে আসছে? তার ক্যালকুলেশন মতে কেউ মেহিনুর কি সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে দম হারাবে নাকি? মাহাদি ক্যালকুলেশন বারবার গুলিয়ে যাচ্ছে, সূত্র বসাতে ভুল করছে। কেন এমন হচ্ছে? তার ট্রেনিংয়ের সিকোয়েন্সগুলো এভাবে বেখাপ্পা হয়ে যাচ্ছে। কোনো কঠিন সত্যের জন্যই কি ভেতরটা ধসে ধসে ভাঙছে? মাথা কাজ করছে না। সমুদ্রের অতল গহ্বরের কাছে মস্তিষ্কের গভীরতা কাজ করছে না। নাক দিয়ে মুখ দিয়ে নোনা পানি ঢুকছে অবাধে। ছোট্ট দেহটার ফুসফুস থলির ভেতর অক্সিজেন শূন্য হচ্ছে। মস্তিষ্কের ক্রিয়া আস্তে আস্তে সুইচ টেপা বাতির মতো নিভে আসছে। মনে হচ্ছে কেউ যেন মাথার ভেতর ঢুকে সব বাতিগুলো টপ টপ করে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করতে ঘুটঘুটে অন্ধকারে মাথার যন্ত্রণাটা নিস্তেজ হয়ে আসছে। শরীরের ওপর কয়েকশো টনের ভার অনুভূত হচ্ছে। নিঃশ্বাস ফুরিয়ে শূন্য স্কেলের দাগে পৌঁছেছে। জীবনের মায়াটা হাতছানি দিয়ে তাকে বিদায় জানাচ্ছে, যেন বলছে ওপারে ভালো থেকো মাহাদি। চোখের সামনে সবকিছু ঝাপসা, সবকিছু অসহ্য লাগছে। চোখের সামনে সবকিছু ঝাপসা, কোনো কিছু স্বচ্ছ না। পানির তলে বহুক্ষণ যাবৎ যুদ্ধ করেও কারোর নাগাল ছুঁতে পারেনি। কান্নার অশ্রুগুলো সমুদ্রের নোনা পানিতে মিশে গেছে। আলাদা করে যাবে না তার অশ্রুগুলো। উঁচিয়ে রাখা হাত দুটো আস্তে আস্তে পানির উপর ধপাস ধপাস করে পড়ল। হাতে আর শক্তি নেই, শক্তি শেষ। পানির নিচে পা দুটো পাগলের মতো দাপাদাপি করে মুখটা শেষবারের মতো উপরে তুলতে পারল। গলা অবধি শরীরটা পানির নিচে কাতরাচ্ছে। মুখ হাঁ করে শেষ নিঃশ্বাসগুলো টানার সময় স্তব্ধ কানে ভো ভো আওয়াজ শোনা যাচ্ছে। কেউ মাহাদি মাহাদি বলে জান প্রাণ দিয়ে চেঁচিয়ে যাচ্ছে। সুরসুর করে আরও এক দফা পানি নাক দিয়ে ঢুকলো মাহাদির। সোজা মাথার ভেতর ছ্যাত করে আঘাত হানতেই নিঃশ্বাসের দারুণভাবে টান খেলো। যন্ত্রণায় কাতরাতে গিয়ে দুই হাত সমান তালে ঝাপটাতে লাগলো। পানির উপর ঝপাস ঝপাস আওয়াজ হলো আবার। গলাকাটা মুরগির মতো কিছুক্ষণ দাপাতে লাগলো। এরপরই নিস্তেজ মুরগির মতো শান্ত হয়ে গেল মাহাদি। দু চোখের পাতা এক হয়ে রঙিন দুনিয়াটা ঢেকে গেল। শরীর হালকা হতে হতে পানির তলে নেমে গেল। আরও তলে, আরও গভীরে, আরও অতল স্পর্শী জায়গার ভেতর যেতে যেতে দিনের আলোটা ফিকে হয়ে জীবনের শেষ সন্ধিটুকুতে ফ্যাকাশে ঠোঁটে ক্ষীণভাবে হাসল মাহাদি। মানুষপটে শৈশবের সেই দৃশ্য থেকে জীবনের সমস্ত মধুর দৃশ্যগুলো স্মৃতির দেয়ালে চলে আসলো। মনে পড়ল অবুঝ বয়সে তার ভাই কত রাত ঘুমায়নি। অসুস্থ হলে বুকে টেনে ঘুম পাড়িয়ে দিত, কখনো কখনো মায়ের পরিবর্তে সেই গোসল করিয়ে দিত। বাবাহীন জীবনে সকল বায়না তার ভাই পূরণ করেছে। জন্মদিনে ভাইয়ের কাছে কম্পিউটারের বায়না করেছিল, দামটাও ছিল ঢের। তাও নিজের বেতন দিয়ে সেই শখ পূরণ করেছিল মাহাতিম। সাইকেলটাও এনেছিল বিদেশি ব্র্যান্ডের। তার ভাই তো তাকে ভালোবাসেই, কে বলেছে আদর করে না? যদি আদর না করত তাহলে কি সমুদ্রের মধ্যে বাঁচাতে আসতো? কই, সৌভিক ভাইয়ারা দেখি পিছিয়ে গিয়ে হাউমাউ করে কাঁদছে, কিন্তু ভাইয়া তো ভাইয়াই, সে যে এখনও বাঁচাতে ছুটে আসছে। বাবার আদর, মায়ের আদর, স্বজনের আদর, সবার আদর ভাইয়া একাই দিয়েছে। কখনো বাবার মতো ছায়া হয়ে থাকতো, কখনো ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়াতো। জীবনে এইটুকু বয়সে কখনো একা একা লাগেনি।
তার ভাইয়া ছুটি থেকে ফিরলে তাকে একা রেখে কোথাও ঘোরেনি। পকেটের ফোনটাও তো ভাইয়ার দেওয়া। তাহলে সে কেন ভাইয়াকে আজ কষ্ট দিল? খাবার টেবিলে ওসব কথা বলে কষ্ট দেওয়া হলো না? কেন বলল ওসব? মেহনুরকে আর বিয়ে করা হলো না। ভাইয়া বুড়ো হয়ে গেলে মেহনুর একা থেকে যাবে। তার তো কেউ নেই। ভাইয়া কি মেহনুরকে দেখে রাখবে? মেহনুর সবার চেয়ে আলাদা, কেউ ওর মতো নয়। সবাই স্বার্থপর, সবাই খারাপ। শুধু মেহনুর তাকে খুব চোখে চোখে রাখত। রজনী মামি কি মেহনুরকে খুব মারবে? হঠাৎ নিঃশ্বাসের শেষ টান খেয়ে কাশতে লাগলো, দিকে এসে পড়েছে। মুখের ভেতর সমুদ্রে নোনাযুক্ত বিদঘুটে স্বাদ। পেটটাও এমন ভরে গেছে যে কোনো সময় বোমার মতো ফেটে যাবে। শরীরটা ছেড়ে দিয়েছে সে। ভরহীন শরীরটা তলিয়ে যাচ্ছে। নিচ থেকে কেউ যেন সাদরে টেনে নিচ্ছে হতে শুরু করেছে। দেহ, মন, মস্তিষ্ক সবকিছু কোথাও মিলিয়ে যেতেই চূড়ান্ত নিঃশ্বাস ছেড়ে দিল। অন্ধকূপের দৃষ্টিতে ছেপে উঠল একটি মুখ, একটি হাসি হাসি চেহারা, একটি সুদর্শন আদলের যুবক। তার দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়ে কপালে গাঢ় চুমু খেল। যুবকের চোখ দুটোই কি আনন্দ! আনন্দ চোখের ভেতর পানি চিকচিক করছিল। সদ্য নবজাতকের ফুটফুটে দুটো গালে চুমু খেয়ে আদরে স্নেহে গালে গাল জড়িয়ে রাখল। ফিসফিস করে নবজাতকের কানে বলল, তার নাম দিলাম মাহদি, আমার মাহদি আনসারি, আমার কলিজার ভাই, প্লিজ দ্রুত বড় হো। বাংলাদেশের স্বনামধন্য কক্সবাজার সমুদ্র সৈকতটা এখন রেড অ্যালার্টে সিল করা হয়েছে। দলে দলে সমুদ্রের উপর ডুবুরিদের হামলা হচ্ছে। দূর থেকে উৎসুক পর্যটকদের ভিড় বড় হচ্ছে। বালুর উপর অনেকগুলো মানুষ এসেছে। কারো কারো পরনে আর্মিদের মতো পোশাক, কারো পরনে সাদা রঙের অদ্ভুত ইউনিফর্ম। ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় পুলিশ, টহল দল, ডুবুরিদের বিশাল ফোর্স, জেলা প্রশাসন থেকে কিছু গুণী ব্যক্তিবর্গদের গাড়ি যেন হইচই অবস্থা ফেলে দিয়েছে। কৌতূহল পর্যটকরা এতক্ষণে বুঝে ফেলেছে এখানে কোনো বিশেষ ব্যক্তি তার পরিবার নিয়ে এসেছে। সবার সাথেই সাধারণ মানুষদের মতো চলাফেরা করেছে তারা, যার দরুন তারা কেউই বুঝতে পারেনি সেই বিশেষ ব্যক্তিটা এত ক্ষমতাসীন ছিল। একটু আগে আবাসিক হোটেলের সামনে সাইরেন বাজাতে বাজাতে দুটো অ্যাম্বুলেন্স এসে থেমেছে। এটা তাদের কাছে বেশ বিরল চিত্রের মতোই লাগছে। কখন, কিভাবে, কি হলো তারা নিজেরাও বুঝতে পারছে না। একটা অ্যাম্বুলেন্স হোটেলের দোরগোড়ায় থামলো। হুড়মুড় করে হোটেলের ভেতরে ডাক্তারদের একটা টিম ঢুকে গেল। একটু আগে সবাই দেখেছে শাড়ি পরুয়া একটা মেয়েকে অচেতন অবস্থায় হোটেলের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। প্রাইভেট ভার্সিটি থেকে একদল শিক্ষার্থী কক্সবাজার ট্যুরের জন্য এসেছে। তাদের পুরো দলটাই সপ্রশ্ন দৃষ্টিতে সমুদ্র তীরের দৃশ্য দেখে যাচ্ছে। তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও স্মার্ট মেয়েটা ন্যাকা ন্যাকা সুরে বলল, আমার কিন্তু অসহ্য লাগছে, প্লিজ এখান থেকে চল তো। অন্যের মেলোটা আমার দেখার টাইম আছে, আমরা সেফ আছি, সেটা নিয়ে চিল করা উচিত না। মেয়েটার দিকে পুরো ছেলে দলটা গরম চোখে তাকালো। তাদের ভেতর থেকে চশমা পরা বিজ্ঞ বিজ্ঞ চেহারার তুর্য বলল। ছেলেটার কাটকাট কথা শুনে মেয়েটাও চড়া গলায় বলল, তোর যদি এতই মায়া লাগে তাহলে নিজেই লাশ খোঁজ না, এখানে এসে লেকচার কেন দিচ্ছিস? এতই যখন আমার মতলব বুঝছিস তাহলে যে লেগে পড়। তোর মতো জনদরিদ্র হওয়ার ইচ্ছে তো আমার নেই। তুর্য দৃষ্টিচ্যুত হলো। ফোর্সের দিক থেকে চোখ সরিয়ে সোজাসুজি ইতির পানে তাকালো। ইতির মেয়ে সঙ্গীরা বুঝে গেছে এখন দুজনের তুমুল তর্কযুদ্ধ বাঁধবে। তাড়াতাড়ি মধ্যকার যুদ্ধটা স্থগিত করার উদ্দেশ্যে ইতিকে টানতে টানতে অন্যদিকে নিয়ে গেল তারা। পরাস্ত ইতি চোখ পাকিয়ে রাগে গজগজ করে বলল, তোরা আমাকে আনলি কেন? দিতাম দুটো গালি শুনিয়ে, হাজির কোথাকার। যখন তখন আমার উপর তেড়ে আসে, অসহ্য কাজকর্ম। আমি থাকবো না এদিকে, বাসায় চলে যাব। ইতিকে ঠান্ডা করার জন্য মিলি নামের মেয়েটা নিজের কোকের বোতল ধরিয়ে দিল। খাওয়ার জন্য ইশারা করতে শান্ত কণ্ঠে বলল, চেতিস না, তুর্যকে শুধু শুধু আমরা গবেট বলি, ও তো আস্ত একটা গবেট। আচ্ছা, সারাক্ষণ বইয়ে মুখ বুজে থাকলেই কেউ নিউটন হয়? ভেতরে চিয়ার্স ভাই বটা
থাকা লাগে। মিলির ভুল বক্তব্য শুনে ভ্রু কুঁচকালো আফরা। পড়াশোনায় ভুল তথ্য শুনলে তার মাথায় ঢিং ঢিং ঘন্টা বাজতে থাকে। এখনো তাই হচ্ছে। মিলিকে খপ করে নিজের যুক্তির ভেতর ধরল সে। মিলি, ইতি সহ সব মেয়েরা মুখরোচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আইজ্যাক নিউটনের ঘটনা শুনতে গিয়ে হঠাৎ ইতি অন্যমনস্ক গলায় মিহি করে বলল, ওই লোকটা খুব মারাত্মক দোস্ত। সে জাস্ট একবার এদিকে তাকিয়েছিল, মুখটা ক্লিন, নো দাড়ি, একদম আর্মি আর্মি কাটের মতো চুল। সবচেয়ে আশ্চর্যকর কথা কি জানিস, পানিতে ভিজে লোকটার মাসল ফাসল বডিটা দেখার মতো। হি হ্যাজ এ অ্যাট্রাক্টিভ লুক, ফিগার অ্যান্ড ড্যাশিং পার্সোনালিটি। সামুদ্রিক অভিযান এখনো চলছে। লাপাত্তা মাহদিকে খোঁজার জন্য পুরো ফোর্স ডেকে ফেলেছে। মাহাতিমের খিটখিটে মেজাজ দেখে তার জুনিয়রদের অবস্থা শোচনীয়। বিশেষ করে নোমান ইকবাল ঢোক গেলে একটু পরপর ভয় কাটিয়ে চলছে। মাহাদির কিছু হলে মাহাতিম তাদের একটাকেও ছাড়বে না, সবগুলোকে ইচ্ছে মতো ঝাড়বে। তার চেয়ে বড় কথা, মাহাতিমের রাগের চেয়ে তার নীরবতাকে সবচেয়ে বেশি ভয় পায়। পুরো ডিপার্টমেন্ট জানে মাহাতিমের নীরবতা কতটা ভয়াবহ। মাহাতিম এখন সেই রূপেই নীরব বনে আছে। মুখে ন্যূনতম শব্দ নেই। গায়ের শার্টটা ভেজা, প্যান্ট ভেজা, পুরো শরীরটাই ভিজে শেষ। বুকের কাছে দু হাত ভাঁজ করা, মুখে তালা এঁটে স্ট্যাটকাট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার ডানে বামে দুজন সিনিয়র পুলিশ ওয়াকিটকিতে কথা বলে যাচ্ছে। আশপাশের কিছু পর্যটক অবাক চোখে দেখে যাচ্ছে। কারো কারো দৃষ্টিতে মাহাতিম আটকে গেছে। আপাত মস্তক তার দিকে চোখ বুলিয়ে নিজেদের মধ্যে ফিসফাস করছে কেউ। হঠাৎ নোমানের লেফট পকেট থেকে ফোন বিপ করলো। পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করলো নোমান। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে নিউজ শুনে বিস্ময় চেয়ে রইল। কলটা কেটে দিয়ে নিঃশ্বাস ছাড়ল নোমান। নিচের ঠোঁটে জিহ্বার বুলিয়ে সামনে তাকালো। কয়েক কদম সামনে থাকা মাহাতিমের দিকে ধীর পায়ে এগিয়ে গেল সে। বাঁ দিকের পুলিশটাকে ক্রস করে মাহাতিমের সামনে এসে দাঁড়ালো। ভুঁড়ি পেটওয়ালা পুলিশটা নোমানকে দেখে কিছু একটা বুঝে দূরে সরে গেল। একই ভঙ্গিতে মাহাতিমের ডান দিকের পুলিশটা দূরে সরলে সন্নিকটে এলো নোমান। স্বর নামিয়ে একটু আগের নিউজটা বসের উদ্দেশ্যে বলল, স্যার আপনাকে হোটেলে যেতে বলেছে, ম্যামের অবস্থা একটু খারাপ। বিশেষ প্রতিক্রিয়া নেই, যেমন ছিল তেমনই আছে মাহাতিম। দৃষ্টি অটল, ভাব অটুট, দেহভঙ্গি শক্ত। নোমান আবার সংকোচের সাথে বাকি কথাটা পারল। ম্যামের শ্বাসকষ্ট শুরু হয়েছে স্যার, আপনার ছোট বোন ফারিন আপনাকে যেতে বলছে। কথাটা বলার প্রায় মিনিট খানেক পেরিয়ে গেল। মাহাতিম একটু ভ্রুক্ষেপ দেখায়নি। সে স্থির দৃষ্টিতে সমুদ্রের ফেনিল রাশিতে তাকিয়ে আছে। আশাহত নোমান যেই চলে যেতে নেমে ওই সময় তিজালো গলায় ছোট্ট জবাব চলে এলো, ডাক্তারকে হ্যান্ডেল করতে বলো। নোমান বেকুবের মতো অস্ফুট সুরে বলে উঠল, জি মানে তারা। কথা শেষ করার আগেই দাঁত চিবিয়ে চেঁচিয়ে উঠল মাহাতিম, ডাক্তারকে হ্যান্ডেল করতে বলেছি নোমান, গেট লস্ট। ঝাঁঝালো কণ্ঠের গলা শুনে এক মুহূর্তের জন্য সব চুপ। সবার দৃষ্টি কেবল মাহাতিমের দিকে। ওয়াকিটকিতে কথা বলা পুলিশও কথা থামিয়ে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। নোমান আর চোখে বিব্রতকর অবস্থা দেখে ছোট্ট করে বলল, সরি স্যার। ওপাশ নিরুত্তর। মুখ তুলে স্যারের শক্ত মুখের দিকে তাকালো নোমান। কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশার সাথে নিঃশ্বাস ছেড়ে চলে গেল। সময়ের পালা এখন 4টায় এসে ঠেকেছে। মাথার উপর সাক্ষী থাকা সূর্যটা এখন পালানোর প্রস্তুতি নিচ্ছে। একটু আগে হেড অফিস থেকে ফোন এসেছিল। মাহাতিম সেই কল রেসপন্স করতে পারেনি। মাহাতিম জানে তারা আজকের ভেতর ফিল্ডে ফেরার জন্য তাগাদা দেবে। একমাত্র এটার জন্যই এই মুহূর্তে কল এসেছে, না হলে আসতো না। নিজেকে একটু স্থির করে হেড অফিসের জন্য কল করলো মাহাতিম। কয়েক টোন বাজতেই রিসিভ হলো কলটা। হ্যালো। হেড অফিসের বিশেষ ব্যক্তির উত্তরে মাহাতিম বলল, আনসারি বলছি। মাহাতিমের কণ্ঠ পেয়ে ধাতস্থ হলো বিশেষ ব্যক্তি। সমবেদনার মতো বিমর্ষ সুরে বলল, তোমাকে আজকেই ফিরতে হবে মাহাতিম। আই এম সো সরি। তুমি তো রুলস রেগুলেশন জানোই, আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। আমি রুলস মানতে বাধ্য। আক্ষেপের চোখ বন্ধ করলো মাহাতিম। কানে ফোন ধরা অবস্থায় জোরে নিঃশ্বাস ছাড়ল সে।
স্বাভাবিক ভঙ্গিতে চোখ খুলে হালকা কেশে বলল, সমস্যা নেই, আমি নিজেও ডিপার্টমেন্টকে এক্সকিউজ দিতাম না, কিন্তু স্যার যদি ডিউরেশনটা একটু বাড়ানো যেত। মাহতিমের অসম্পূর্ণ কথাটা ওপাশের ব্যক্তি চট করে বুঝল। আজ মানে আজই মাহাতিম, এই বিষয়ে কিছু করতে পারবো না। তোমাকে আজই ফিরতে হবে। আমি রুলসের এগেনস্টে যেতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যান। কথা বাড়ালো না মাহতিম। তাদের বলে অবশ্য লাভ নেই। একরোখা কর্মজীবনে সব কিছুই একমুখী হয়ে গেছে। ইমোশন শব্দটাই বড্ড ভেজাল শব্দ। ভেজালের জন্যই বোধহয় পাষাণ হবার জঘন্য ট্রেনিং দেয়া হয়। আজ থেকে না হয় আসল রূপটাই দেখানো যাক। অদ্ভুত ক্ষোভের সাথে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মাহতিম। খুবই অদ্ভুত। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ডুবুরির তৎপরতায় অভিযান সমাপ্ত হলো। যে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য দিনকাল স্থির করে পুরোটা দুপুর পুরোটা বিকেল অপেক্ষা করছিল, সেটা উদ্ধার করতে পেরেছে। জালের ভেতরে আটকে পড়েছে নিথর একটি দেহ। দেহে কোনো প্রাণ নেই। পুরো শরীর বরফের মতো জমে গেছে। মুখটা পাণ্ডুর। ডুবুরির দলটা জলযানে করে তীরের দিকে ফিরল। ছোট্ট দেহটা পাঁচকুলে করে মাহতিমের সামনে আনলো তারা। বালির উপর রাখা প্লাস্টিকের শিটির উপর আস্তে করে ডেড বডিটা নামিয়ে দিল। মাহতিম চোখ কুঁচকে আছে। তার হাতের মুঠ দুটো মুষ্টিবদ্ধ, ঠোঁট কামড়ে মাথা নিচু করে আছে। এক্ষুনি চোখ খুলে ভেতরটা দুমড়ে মুচড়ে আসবে। বাঁ কাঁধে হাতের স্পর্শ পেয়ে মাথা তুলল মাহতিম। একটু ভরসার মতো সুরাহা পেয়ে সেদিকে চোখ তুলে তাকালো। নোমানের চোখ দিয়ে দরদর করে পানি নামছে। ছেলেটা নিজের ঠোঁট কামড়ে ধরেছে। লাশকে ঘিরে গোল হয়ে আছে সবাই। অন ডিউটিতে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাথার টুপি নামিয়ে মাথা নত করে আছে। মাহতিম এক পলক সবার দিকে চেয়ে থেকে শেষমেশ নিচের দিকে তাকালো। শূন্য দৃষ্টির মতো নিষ্পলক হয়ে গেল সে। ধপ করে হাঁটু গেড়ে বালিতে বসে পড়ল। এক দৃষ্টিতে সামনে থাকা নিথর দেহটার দিকে তাকিয়ে রইল। চোখে কোনো অশ্রু নেই মাহতিমের। ভেতরের কোনো উত্তাপও বাইরে প্রকাশ পেল না। নীরব চাহনিতে বহু সময় ধরে তাকিয়ে রইল। গায়ে লেমন টি শার্ট, গত বছর ঈদে কেনা দেয়া কালো ট্রাউজার পরনে। পেটটা অনেক ফুলে উঠেছে। এখনই দু হাতে চাপ দিলে গড়গড় করে পানি বেরিয়ে আসবে। মুখে কোনো আঘাতের চিহ্ন নেই, নেই কোনো দুঃখের ছাপ। যেন গভীর নিদ্রায় ঘুমে আছে নিষ্পাপ মাহদি। দুনিয়াবি সকল ঘুম দিয়ে ফেলেছে। এই নিদ্রা, এই তন্দ্রা আর কোনোদিন ভাঙবে না। এই নিদ্রামগ্ন মুখটা আগেও দেখেছে মাহতিম, কিন্তু তখন ইচ্ছে করেই জাগাতো না। ভাবতো ঘুমোচ্ছে যেহেতু একটু না হয় ঘুমোক। অথচ কঠিনভাবে ইচ্ছে করছে দু হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওঠাতে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ঘুমাস না রে ভাই, এবার ওঠ। আর ঘুমিয়ে থাকিস না, আর ঘুমিয়ে থাকিস না ভাই, আর ঘুমিয়ে থাকিস না। ডাক্তারের পুরো টিম এখনো রোগীর দিকে ঝুঁকে পড়েছে। একটু পরপর পালস রেট দেখছে, অক্সিজেন লেভেল পরীক্ষা করছে। শরীরের অবস্থা কোনো পর্যায়ে খারাপ বা ভালো সেটা নিয়ে বিশ্লেষণ চলছে। রুমে স্বজনদের মধ্যে কেবল দুজনকে অ্যালাউ করেছে, তাও সেই দুজন কোনো প্রকার আওয়াজ করতে পারবে না। মেহিনুরের অবস্থা ভালো না। পানিতে দীর্ঘক্ষণ থাকার কারণে রক্তে অক্সিজেন কমে গেছে। ঠান্ডায় অবস্থা আরও জঘন্য। সদ্য জ্বর থেকে ওঠার জন্য বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো লক্ষণ দেখাচ্ছে না। ঘড়িতে এখন 6:40 বাজছে। ঘন্টা খানেক আগে দাফনের জন্য চলে গেছে সবাই। ছেলেরা কেউ হোটেলে নেই। মার্জা থেমে থেমে হাউমাউ করে কাঁদছেন। রজনী পাশে নেই। অনামিকার অজুহাত দেখিয়ে অনামিকার রুমে দরজা বন্ধ করে হুইস্কির ফুর্তি করছে। নীতি ও ফারিন ফোলা ফোলা চোখ নিয়ে মেহিনুরের রুমে বসে আছে। চোখ ভিজে ভিজে আসছে দুজনের। তবুও নিজেদের শক্ত করে নীরবে চোখ মুছে যাচ্ছে তারা। ডাক্তাররাও ব্যথিত। এরকম একটি শোকের ভেতর আর একটি শোক যেন ভর না করুক। নিজেরাই মন থেকে প্রার্থনা করে যাচ্ছে। নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই এখন প্যাশেন্টের দিকে। দরজার নব মোচড়ানোর আওয়াজ হতেই নীতি ও ফারিন চোখ মুছে তাকালো। কেউ দরজা খুলে ভেতরে ঢুকতেই দুজন দাঁড়িয়ে পড়ল। মাহাতিম এসেছে। মাহাতিমের চোখ মুখের অবস্থা একদম স্বাভাবিক। কান্নার সামান্য চিহ্নটুকুও নেই। গায়ের পোশাকটা পাল্টে ফেলেছে।
এখন গায়ে ফর্মাল ক্যাটাগরির ড্রেস আপ। নীতি পুরোপুরি বুঝে ফেলেছে মাহাতিম বিদায় নিতে এসেছে, তাই বিদায়ের সময়টুকুতে নিজেরাই রুম থেকে বেরিয়ে গেল। মাহাতিম নিঃশব্দে হেঁটে আস্তে আস্তে ডাক্তারের দিকে নিম্ন স্বরে পড়ল, কিছুক্ষণের জন্য কি কথা বলতে পারি? আসলে আমি চলে যাচ্ছি তো, এই জন্য ওয়াইফের সাথে একটু প্রাইভেট টক সারতে চাই। থুতনিতে মাস্ক নামানো ডাক্তার মেহিনুরের দিকে তাকালেন, এরপর দৃষ্টি তুলে মাহাতিমের দিকে বললেন, জি স্যার, পারবেন, কিন্তু ম্যাম এখনো খুব উইক, একটু খেয়াল রাখবেন কোথায় যেন প্রেশারাইজ না থাকে। মাহাতিম স্বাভাবিক গলায় বলল, জি শিওর। রুম থেকে একে একে সবাই বেরিয়ে গেল। শেষ নার্সটা চলে যেতেই দরজা থেকে চোখ সরালো। সামনে তাকিয়ে বিছানার দিকে দৃষ্টি রাখলো মাহাতিম। গায়ের শাড়িটা খুলে ফেলা হয়েছে, তার পরিবর্তে আগের মতোই ঢেলে ঢালা সাদা কামিজ দেখা যাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, চোখ দুটো এখনো বন্ধ। সম্ভবত নিম্নস্বরে কথা বলার জন্য মেহনুর এখনো টের পায়নি। বিছানার ঠিক ডান দিকটায় টুল টেনে বসলো মাহাতিম। স্যালাইন লাগানো হাতটা ছুতে গিয়েও ধরল না। একটু এগিয়ে এসে মেহনুরের কপালে হাত রাখলো। সুপরিচিত স্পর্শ পেয়ে চোখ খুলল মেহনুর। মাস্কের আড়ালে থাকা ঠোঁট দুটো একটুখানি ফাঁক করলো। প্রথম প্রথম অস্বচ্ছ দেখতে পেলেও আস্তে আস্তে পরিষ্কার দেখতে পেল। মাহাতিম কাছে এসে বসে আছে, একটা হাত কপালে রেখে চুপ করে তাকিয়ে আছে। গায়ে এখন সাদা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করা শার্ট পরেছে। পুরো বেশভূষা ঠিক মতো আঁচ করতেই মেহিনুর বুঝে যায় মাহাতিম চলে যাবে। মেহিনুরের দিকে অপলক চাহনিতে তাকিয়ে থাকতেই ঠান্ডা সুরে বলল মাহাতিম, ঠিক আছে? মাথা নাড়িয়ে সায় দিল মেহিনুর। মোটা অস্ত্রটা চোখ গড়িয়ে টপ করে পড়ল। ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলল, ঠিক আছে।